আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সে মন্দির নির্মাণ করতে চাচ্ছে, সে বড় রাম মন্দির, এশিয়া মহাদেশের মধ্যে বড় বা পৃথিবীর মধ্যে বড় রাম মূর্তি স্থাপন করতেছে। তো তাকে নিয়ে বিতর্ক হলো কেন সঙ্গে সঙ্গে? মানে কারণটা কি? এটাতে আপনার আপত্তি, আপনার কেন বিতর্ক শব্দটা আপনার মাথায় আসলো? মানে তার এই কাজটার মধ্যে অপরাধ। আমি আমার সামর্থ্য আছে আর্থিক বা আমার সমর্থক বৃন্দ আছে, আমি করব না। মানে আচ্ছা, এখন তো বলতেছে মানি লন্ডারিং। এটা মামলা নিয়ে নতুন দিয়েছে, এই তো এটা হ্যাঁ, বলেন যে তার বিরুদ্ধে একটা মানি লন্ডারিং এর এখন মামলা দিয়েছে, গ্রেপ্তার করার পরে তাও আবার। আচ্ছা, আটক করেছে এবং কোন অভিযোগে আটক করেছে? মানি লন্ডারিং কোথা থেকে হয়েছে বলতেছে, এই মন্দিরের পারপাসে তার টাকা আসলো কোথা থেকে? না তাকে এইটা তো টাকা এটা দিতে। সে বলতেছে কিন্তু কিন্তু সরকার পুলিশের দিক বলতেছে থেকে কি স্পেসিফিক অভিযোগটা কি বলেন, আমি শুনি ভাই একটু। না। না, বললে বুঝতে পারতেন। না, পুলিশের উপলব্ধি তরফে বলেন, শহীদ ভাই, আমি আমি যেটা বুঝছি, বক্তব্য শুনেছি, আইনজীবীদের তাদের বক্তব্য শুনেছি, দাদা সরকারের বক্তব্য কি? আমি যেটা বুঝছি যেটা ওই যে পাকিস্তানি স্টাইলের খেলাটা তারা খেলতে চাইছে। এখন আপনি মনে করেন এই যে তার বিরুদ্ধে হঠাৎ করে মানি লন্ডারিং আনা হয়েছে, কি হয়েছে? তার বিরুদ্ধে আগে আগে মামলা, সে তার আগে প্রধানমন্ত্রীর সহকারী নাকি পরিচয়ে প্রতারণা আগে করছে, অনেক প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে প্রতারণার মামলা আছে ঢাকায়। মানে এইগুলো এখন খুঁজে খুঁজে বের করে, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা তার নামে হয়েছিল আগে, এইটা খুঁজে বের করতেছে। হঠাৎ করে হরিদাস তার হরিদাস চন্দ্র কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠলো এই মুহূর্তে, যেখানে যে সবাই শেখ বঙ্গবন্ধু কন্যাকে নিয়ে ব্যস্ত হয়ে আছে, যে উনি দেশে ফিরবেন, এটা নিয়ে সবাই এখন সরগরম। মানে সবাই, আর কোন উনি দেশে আসতে পারবেন না একটা বিষয় ছিল, উনি আসবেন বলছে, সেইটাও একটা বিষয় হয়ে গেছে। এখন কেন এখন হচ্ছে কেন আসবেন উনি? এখন এইটাকে আমি যেটা বলতে বিতর্ক এই জন্য বলতে, আমার মনে হয় যে না, আপনি বিতর্কটা এই কারণে বলতে চাচ্ছেন যে হঠাৎ করে এই যে হরিদাস চন্দ্র নিয়ে আসার কারণটা কি? কারণটা হঠাৎ করে এতদিন তাকে গ্রেপ্তার করা হয়? রাম মন্দির তো আজকের বিষয় না, বেশ কয়েক সপ্তাহ আগেই তো এগুলো নিয়ে হয়েছে। ওই সময় কেন গ্রেপ্তার করা, অথবা তাকে এই রাম মন্দিরের কথা বলা হচ্ছে নাকি? ধরেন এই যে হরিদাস, তাকে অ্যারেস্ট করা হবে, তার লজিকটা তো যারা অ্যারেস্ট করবে তারা দেখাবে। সে যখন মন্দির বানাবে, তার মন্দির বানানো আমাকে বাধা দিতে হবে, তার লজিকটা তো যে বাধা দিবে তাকে স্থাপন করতে হবে। এই যুক্তিতে আমি তাকে মন্দির করতে দেব না, বা এই যুক্তিতে তাকে আমি রামের প্রতিমা বানাতে দেব না, এটা তো তার যুক্তি, তাই না? যে এই আমার এই সমাজ বাধা দিচ্ছে বা এই রাষ্ট্র বাধা দিবে, এই বাধা দেওয়ার যুক্তিটা এই, এবং সেটা রাষ্ট্রকে দেখাতে হবে, সরকারকে দেখাতে হবে। এই যুক্তিটা তো আমি শুনবো, আমি তো দেখতে পাচ্ছি না যে কোনো একজন নাগরিক, তার এই মাটির সন্তান, সে তার অধিকার আছে তার নিজ ভূমিতে তার উপাস্য দেবতার মন্দির স্থাপন করা বা প্রতিমা স্থাপন করার, এবং সে যদি বড় কীর্তি স্থাপন করতে চায়, যে আমি একটা রেকর্ড করে ফেলবে, এত বড় প্রতিমা বানাবো যে পৃথিবীবাসী দেখবে, এইটি যে আরো তার জন্য কোনো ক্রাইম না, অপরাধও না। ইহাতে রামের মূর্তি বাংলাদেশের সেনাবাহিনীকে ধ্বংস করে রামার যদি ব্রহ্মাস্ত্র রাখে, তাহলে তো আধুনিক ব্রহ্মাস্ত্র সব ব্যর্থ, তাই না? আপনি ভাবেন যে রামের মূর্তিকে তো এত ভয় পাওয়ার কারণ নাই আধুনিক মানুষের। চিন্তা চেতনার যে ওইখানে একটা মূর্তি বানালে আমার প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে, আমার জনগণের সব বিশ্বাস ভেঙে চুরে গুড়িয়ে যাবে, এই যে ব্যাপারটা, এই যুক্তিটা তো দেখাতে হবে যে এই কারণে আমার একটা সিকিউরিটি থ্রেট হলো, এই কারণে আমার রাষ্ট্রের নিরাপত্তাহীনতা হলো, বা এই কারণে সে মন্দির বানাচ্ছে তার জমিতে, সে প্রতিমা বানাচ্ছে তার জমিতে, তার বিশ্বাস অনুযায়ী, তার ধর্মীয় বোধ অনুযায়ী, তার আবেগের জায়গা থেকে, এইটাতে আমি বাধা দেওয়া। সিম্পল প্রশ্ন, হু আর ইউ? তুমি রাষ্ট্র বাধা দেওয়ার কে? তুমি জনগণ অন্যকে বাধা দেওয়ার কে? এবং এই কারণে তার টাকা অনুসন্ধান করারও তোমার এত হঠাৎ করে তাগিদতে পড়লো কেন? ধরুন একজন বাংলাদেশে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় একটা মসজিদ স্থাপন করতে চায়, যেটা বিশ্বে একটা আলোড়ন ফেলে দিবে, বা ধরেন যে বিশ্বের যে সবচেয়ে খ্যাতিমান মসজিদ গুলো আছে তার চেয়েও, আমি কি ওইটাতে সঙ্গে সঙ্গে তাকে বাধা দিব যে না, তোমার কোনো অধিকার নেই, এটা কেন করতে যাচ্ছে? বাংলাদেশের সকল মুসলমান সম্প্রদায় কি তার উপর ঝাঁপিয়ে পড়বে? এই মসজিদ কেন?
এই লোকটা মন্দির বানাতে চাচ্ছে, সে হিন্দু ধর্মের সে রামের উপাসক, সে ওই বিশ্বাসের মানুষ, সে ওইটা বানাতে যাচ্ছে। যে লোকটা বাধা দিচ্ছে, যে সমাজ বাধা দিচ্ছে, যে মনোজাগতিক উপাদানগুলো বাধা দিচ্ছে, তাকে তো ব্যাখ্যা এর কারণটা করতে হবে। এটা যদি অপরাধমূলক মানে বাধা হয়ে থাকে, নিশ্চয়ই তারা অপরাধী, এই সোসাইটি অপরাধী, রাষ্ট্র অপরাধী। আর যদি ও কোনো ক্রাইম করে থাকে, আমাকে বুঝায় বলতে হবে যে এই লোকটা এইটা ক্রাইম করতেছে, এটা তার অধিকারের মধ্যে পড়ে না। এই লোকটার এই রাম মন্দির স্থাপন বা কালী মন্দির স্থাপন বা তার উপাস্য, সে পৃথিবীর সেরা মন্দিরটা বানাতে চায়, সর্বোচ্চ মন্দিরটা বানাতে চায়, সর্বোচ্চ স্থাপনাটা সে করতে চায়। এইটা তার অধিকার আছে কিনা, এবং ওইখানে বাধা দেওয়াটা রাষ্ট্রের বা সমাজের দায়িত্ব কিনা, এবং ওই বাধাটা আসলে অপরাধমূলক বাধা কিনা। কিন্তু সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে বাংলাদেশে হিন্দু কমিউনিটির উপর অপরাধ করা হচ্ছে, এবং সভ্যতার বিরুদ্ধে অপরাধ করা হচ্ছে, ওই ভদ্রলোকের বিরুদ্ধে অপরাধ করা হচ্ছে। তাকে নিয়ে বিতর্ক, সে আবার কি বিতর্কের জন্ম দিল? সে বড় কিছু করতে চেয়েছে, এটা আমরা বুঝতেই পারতেছি। সে বড় একটা 80 ফুট একটা রামের স্ট্যাচু সে স্থাপন করে সে একটা কৃতিত্ব নিতে চেয়েছে, ধরে নিলাম আমি যে, কিন্তু এইটার মধ্যে ক্রাইম কোথায়? ক্রাইমটা হচ্ছে যে তার এই স্বাধীন চিন্তায় বাধা দেওয়া, তার এই বিশ্বাসে এবং তার এই উদ্যোগে বাধা দেওয়া, যদি না সে রাষ্ট্রীয় আইন ভায়োলেট করে থাকে, যদি না সে তার অধিকারের অপপ্রয়োগ করে থাকে। এখন ধরেন এই মামলাতেও ও তো আদালতে দাঁড়িয়েই বললো যে আমাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে যে এই টাকা তুমি কোথায় পাইলা, এই টাকা অমুক অমুক, বলতে আমাকে ভক্তরা সবাই দিচ্ছে, আমাকে তো এখন তো যেহেতু বিষয়টা আলোড়ন সৃষ্টি হয়েছে, এখন তো দেশে বিদেশে তাকে টাকা দেওয়ার জন্য রেডি আছে, কোটি কোটি টাকা দেওয়ার জন্য তাকে প্রস্তুত আছে, কারণ বিষয়টা সেন্সেশন তৈরি করছে। সে টাকা পাবেই হয়তো যদি করতে চায়। এখন ঘটনা হচ্ছে, আমি খুব পরিষ্কার ভাবে বলি, এই যে তার বিশাল প্রতিমা স্থাপনের যে মানসিকতা, এইটা এক ধরনের অহমিকাকে আঘাত করে, যে অহমিকা বাংলাদেশে বা পৃথিবীতে ধীরে 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 সর্বনাশের কারণ হয়ে গেছে এবং আত্মঘাতী হয়েছে। সেটা হচ্ছে যে বাপরে, হিন্দু লোক, তারা বাংলাদেশে সংখ্যালঘু, তারা এইখানে এত বড় প্রতিমা স্থাপন করবে, এই অহমিকাকে আঘাত করে। এই অহমিকা যাদের আছে, এটা তো ক্ষতিকর অহমিকা, এবং সে অত্যন্ত উগ্র সাম্প্রদায়িক জঙ্গিবাদী অহমিকা। এটা জঙ্গিরা মনে করতে পারে না যে খুব সুস্থ স্বাভাবিকভাবে অন্য কোনো বিশ্বাসের মানুষ টিকে থাকবে। এটা ভয়ঙ্কর ফ্যাসিবাদী মানসিকতা, অপরাধমূলক মানসিকতা। সেই অপরাধমূলক মানসিকতা থেকে তাকে বাধা দেওয়া হচ্ছে। ধরুন হরিদাস খুব খারাপ লোক, সারা জীবন অনেক ঘুষ দুর্নীতি টাকা পয়সা লুটপাট করে সে অনেক টাকার মালিক হয়েছে, এখন সে মন্দির বানাবে। বাংলাদেশে মসজিদ মন্দির বানানোর ইতিহাস এরকম নাই যে মসজিদ বানায়, সারা বছর বেটা চুরি চামারি ডাকাতি করছে, এখন মসজিদে দেয় সে মসজিদ বানাবে, ওইখানে বড় দাঁত আসে, ওইখানে বড় চেয়ারটা পায়, মানে সঙ্গে সঙ্গে কি তার সম্পত্তি জানা হয় যে ও কোথার থেকে টাকা পাইলো? ও তো সারা জীবন চুরিদারি করছে, সেই লোকটাকে তো আপনার খোঁজেন না, এটা খুঁজতেছেন কেন? আমার সিম্পল প্রশ্ন, যে ধর্মের লোকটা খুব খারাপ, আগে চুরি ডাকাতি করতো, আগে ওই যে কি নাম যেন শাস্ত্রে আছে না যে বাল্মীকি মুনি ছিল, মানুষ খুন করে বেড়াতো, এখন সে সাধু হয়ে গেছে, এই মুহূর্তে তার ওইটা কেন খুঁজতেছেন? তাকে তো অ্যারেস্ট করানোই হয়েছে সম্পূর্ণ ধর্মীয় কারণে, বাংলাদেশে হিন্দু জনজাগরণটাকে যেন মাথা উঁচু করে না দাঁড়াতে পারে এই জন্য। যে কারণে এই যে চিন্ময় কৃষ্ণ দাস, তাকে অ্যারেস্ট করা হয়েছে, ইস্কনের সাধু, ঠিক একই কারণে। একটা বিষয় খুবই সুস্পষ্ট যে পৃথিবী এমন একটা জায়গায় চলে গেছে, সোশ্যাল মিডিয়া এবং সারা পৃথিবী এত বেশি কানেক্টেড যে বিষয়গুলোকে এখন আর আগের মতো করে গোপন রাখা যায় না। বাংলাদেশের এই 30% জনসংখ্যা, হিন্দু জনসংখ্যা আজ 8%-এর নিচে চলে এসছে। এই যে এটা একটা বিশ্বের জন্য রেকর্ড, যে একটা জনগোষ্ঠী তারা দেশ স্বাধীনে সবচেয়ে বড় অবদান রেখেছে, সবচেয়ে বড় ত্যাগ, সবচেয়ে বড় ভিকটিম। আমার সকল রেকর্ড বলে যে টার্গেট করে বাংলাদেশের হিন্দু কিলিং হয়েছে এবং আওয়ামী লীগ কমিউনিস্ট কিলিং হয়েছে, এই তিনটে জনগোষ্ঠীকে টার্গেট করে একেবারে ঘোষিত ভাবে পাকিস্তানিরা তার বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশ তৈরি। সেই জনগোষ্ঠী বাংলাদেশের কমতে কমতে, তারা নিজেরা ইনসিকিউর ফিল করতে করতে, তারা বিপন্ন বোধ করতে করতে, এবং এর রেকর্ডটাই না মানে রেগুলার ইন্টারভালে বা ইরেগুলার ইন্টারভালে, মানে নিয়মিত বিরতিতে বলি নাকি অনিয়মিত বিরতিতে বলি, সেটা হচ্ছে যে বড় বড় ঘটনা ঘটে। এই ধরেন রংপুরের পাগলা পীরে
আহ গঙ্গাচড়ায় হাজার হাজার মানুষ গিয়ে হিন্দু বাড়ি ঘর ভেঙে দিয়ে আসলো, মন্দির ভেঙে দিল, রেপের ঘটনা ঘটলো, আর্মি পুলিশ পাহারা দিয়ে ঘটনাগুলো ঘটালো। এরকম ঘটনাটা নিয়মিত বিরতিতে বা অনিয়মিত বা ধরুন সংখ্যালঘুদের গাইবাদার পলাশ ইয়েতে সাঁওতাল পল্লীতে যে পুলিশ নিজে আগুন দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এগুলো কখনো নিয়মিত বিরতিতে, কখনো অনিয়মিত বিরতিতে বড় ঘটনা ঘটছে। আর প্রতিনিয়ত ঘটছে মাইনরিটিকে টার্গেট করে নানা ধরনের আক্রমণ। তো এই যে বাস্তবতায় যখন একটি জনগোষ্ঠী বাংলাদেশে নিশ্চিহ্ন হওয়ার, আমি একটা কথা এখানে শুধু টাচ করে যাই, যদি পরে আপনার ব্যাখ্যা ছাড়া আমি বলবো, দিস ইজ ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি। এইটাই মানবতার বিরুদ্ধে অপরাধ। যখন কোন জনগোষ্ঠীকে টার্গেট করে উচ্ছেদ করার চেষ্টা করা হয়, সেটা মানবতার বিরুদ্ধে। আমাদের যে অপরাধ, আন্তর্জাতিক অপরাধের যে কয়েকটা সংজ্ঞা আছে, তার মধ্যে একটা হচ্ছে একজন মানুষকে যদি জাতিগতভাবে টার্গেট করে আপনি তাকে হত্যা করেন, ওই একটা মানুষ জেনোসাইডের আওতায় পড়বে, একেবারে। কারণ আপনি তাকে ওই জাতিটাকে নিশ্চিহ্ন করতে চেয়েছেন। এইটা হচ্ছে যে বাংলাদেশের যেটা হচ্ছে, এই অপরাধগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারযোগ্য অপরাধ, এবং যেটা নিয়ে রাজনীতি জগতে দীর্ঘকালীন লালিত যে সাম্প্রদায়িক রাজনীতি, তারই রেজাল্ট আমরা এটা দেখতে পাচ্ছি। বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠী টার্গেট হচ্ছে, বিপন্ন বোধ করছে। এই বিপন্নতা থেকে বের করে আসার জন্য নতুন চিন্তা করেন। আসলে হরিদাস কোনো বিতর্কের বিষয়ই না। হরিদাস একজন সাধারণ মানুষ, সে বড় একটা মন্দির স্থাপন করতেছে। সে যদি কোনো অন্য অপরাধ থাকে তার বিচারটাও ভিন্ন জিনিস, কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি অপরাধ করা হচ্ছে তার বিরুদ্ধে। চমৎকার ভাবে উনি আসলে আমি বুঝতে পারি প্রথম থেকে জিনিসটা উনি বুঝতে পারছেন, কিন্তু জিনিসটা উনি যেভাবে নিয়ে আসার জন্য ওইভাবে যেভাবে নিয়ে আসতে চেয়েছেন এবং নিয়ে এসেছেন, কিন্তু ওই বিতর্কটা উনি ওইটা আলোচনা শুরু করলেন। ধন্যবাদ, আপনি একটা বিষয়টা চমৎকার বলেছেন। ওইটাই হচ্ছে ওই যে আপনি যে কথাটা বললেন জাতি গোষ্ঠীকে, এইটা হচ্ছে মানবতা মূল অপরাধের মূল সংজ্ঞা, এইটা হচ্ছে মূল সংজ্ঞা। এখন যে মানবতা অপরাধ বলে যে এই যে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হলো, আসাদ খান, এদেরকে, এটা মানবতা অপরাধ না। একে কোনো জাতিগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার বিষয় হচ্ছে না। এইখানে আইন শৃঙ্খলা বাহিনী তাকে পারমিশন দেয় আছে। সে যদি মনে করে সে তার প্রাণ রক্ষা এবং রাষ্ট্রীয় সম্পদ, জাতীয় সম্পদ রক্ষার জন্য সে গুলি করতেই পারে। যদিও আমরা জানি সেইখানে এই পুলিশ স্নাইপার ব্যবহার করে নাই। এখন শোনা যাচ্ছে স্নাইপার নাকি আওয়ামী লীগের বিরুদ্ধে সাজানোর জন্য স্নাইপার নাকি আওয়ামী লীগরা ব্যবহার করেছে। আমি জানি না কোত্থেকে নিয়ে আসে। এই যে বিষয়টা, এটা একটা পুরনো খেলা। ওই যে সচিবালয়ের সামনে যে মহিলারা ভাত বিক্রি করতে গিয়ে গ্রেপ্তার হয়, তার একটা ভিডিও আমি দেখেছি। সে বলেছে, এই জায়গায় আমি প্রশ্ন আনতে চাই যে তারেক রহমান 17 বছর আগে দেশ ছেড়েছেন, তার মাথার মধ্যে ওই 17 বছর আগে 17 বছর অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। একইভাবে এই খেলাটা পাকিস্তান আমলের খেলা। আমরা জনশ্রুতি আছে কাশ্মীরে একসময় একটা ঘটনা ঘটেছিল, হজরত বাল, যেটা চুল, হজরত মোহাম্মদ চুল ওইখানে আছে, সেটা চুরি হয়ে গিয়েছে। করে পাকিস্তানে একটা দাঙ্গা সৃষ্টি করা হয়। যখনই বাঙালি জাতি তার মুক্তির প্রশ্নে আন্দোলন করেছে, বঙ্গবন্ধু যখনই আন্দোলনে গিয়েছেন, তাকে প্রথমে ইন্ডিয়ার দালাল বলা হয়েছে, কাফের বলা হয়েছে, এবং বাঙালিদেরকে ওই হিন্দু মুসলমান দ্বন্দ্বটা লেলিয়ে দেওয়া হয়। একই কায়দা এখন এই বিষয়টা খেলা হচ্ছে। কিভাবে খেলা হচ্ছে? আজকে যারা ক্ষমতায় আছে, মানবতা অপরাধ তো, ওই যে দাদার সংজ্ঞা যদি বলি, জামাত তো মানবতা অপরাধ করেছে, তার কিন্তু বিচার হচ্ছে না। সে কিন্তু দেশে রাজনীতি করতে পারে। রাম মন্দির যখনই এই হরিদাস চন্দ্র উদ্যোগ নিলে, তখনই এই মৌলবাদী জঙ্গি গোষ্ঠী কিন্তু মিছিল পর্যন্ত করেছে। এই যে আপোষকামিতার রাজনীতি, আমি আরেকদিন বলেছি, বিএনপি বা তারেক রহমান আপোষ করার চেষ্টা করতেছেন মৌলবাদীদের সঙ্গে, সেইটা ওই জন্য কাল হবে। হরিদাস চন্দ্র দাদা ঠিক বিতর্কের বিষয় হওয়ার কথা না, করা হয় যে বললাম, আমরা শুরুতে বলেছিলাম যে ও একটা প্রসঙ্গ পাল্টানোর বিষয় আছে। গত কয়েকদিন যাবৎ দেখবেন, এর আগে আমরা কি শুনতাম, শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে, ফাঁসিতে ঝুলানো হবে, এক পক্ষ বলতো, আরেকটা তাদের মধ্যে থেকে কেউ বলতো যে শেখ হাসিনার লাশও বাংলাদেশে দাফন হবে না। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যেটা
উনি নিজে আসতে চান, উনি ফাঁসির কাছে ঝুলতে চান, উনি কারাবরণ করতে চান। উনাকে না আনার জন্য ১৭ রকমের চেষ্টা করা হচ্ছে, উনাকে আসতে দেওয়া হবে না। অর্থাৎ উনি এখন ডিফেন্সিভ খেলছেন। গত 2 বছর কিন্তু উনি অপেক্ষা করেছেন। দেখবেন আপনি, কারণ এই দেশটি যেন ধ্বংস না হয়, আর একটি গৃহযুদ্ধ না হয়, উনি বহুবার চেষ্টা করেছেন। এবং গত নির্বাচনে উনি নেপথ্যে, উনি সরাসরি বলেন না, কিন্তু ভাবটা ছিল আওয়ামী লীগের, আমরা জামাতে যে বিএনপিকে যদি নিয়ে আসতে পারি হয়তো লাভবান হবে। বিএনপি সেটা ব্যবহার করে। এখন যেটা দেখা যাচ্ছে, দেয়ালে পিঠ থেকে গেছে। এখন তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পথে অগ্রসর হচ্ছে এবং করে ফেলবে। এদের কাছে কিছু আটকাবে না। তাহলে কি করতো, উনি কিন্তু এখন অফেন্সিভ খেলছে, আর ওরা এখন ডিফেন্সে চলে গেছে। কেন? ওরা আসতে দিতে চাইবে না। এখন কি করতে হবে? ওই যে আবার হিন্দু বিষয়টা, এই যে শাহজাহান চৌধুরী জামাতে, সে বলল যে আমি চাইলে সূর্য থামিয়ে দেব। আল্লাহর সাথে শিরিক করে তার বিরুদ্ধে কিন্তু কোনো ধরনের মামলা হয় না, তার বিরুদ্ধে কোনো ধরনের ইসলাম বা অন্য কোনো হয় না। কিন্তু প্রায়ই আমরা দেখি কি, ফেক আইডি দিয়ে ইসলাম ও অন্যার নামে হিন্দু ছেলেদেরকে গ্রেপ্তার করা হয়, হিন্দু মানুষদেরকে গ্রেপ্তার করা। এই যেন পুরনো খেলাটা খেলা চাই, খেলতেছে। এইটার ফল হচ্ছে আজকে হরিদাস চন্দ্র, আর কিছুই না। ওইকে ডাইভার্ট করা যায় কিনা, অথবা হিন্দুদের বিরুদ্ধে, রাম মন্দিরের বিরুদ্ধে, কারণ সরাসরি কিন্তু বলতে পারতেছে না এই সরকার, বললে অসুবিধা আছে। আমেরিকাও একটা সাম্প্রদায়িক গোষ্ঠীকে সবসময় লালন করে, তো কিন্তু প্রকাশ্যে বলেন। আপনারা যে মানবতার কথা বললেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মানবতাবাদী সংগঠন না, সেই সংগঠনের সাধারণ মহাসচিব ছিলেন আইরিন খান। তাকে এখন দেখা যাচ্ছে সে বিএনপির প্রতিমন্ত্রী মর্যাদা, সে ওইখানে স্থায়ী প্রতিনিধি। তাহলে মানবতাটা কোন জায়গায়? এই জিনিসটা আমি কেন বললাম, এই যে আজকে এরা চাইতেছে যে এটা হিন্দু একটা দ্বন্দ্ব সৃষ্টি করে, হিন্দু মুসলমান দ্বন্দ্ব সৃষ্টি করা যায় কিনা। চিন্ময়কে সেই কারণে গ্রেপ্তার করা হয়েছে। তো ওরা খেলতেছেন ভালো, ওরা যারা খেলতেছে দ্বন্দ্ব লাগানোর জন্য, দাঙ্গা করার জন্য, ওই সংখ্যালঘু যারা, তারা কিন্তু চেষ্টা করতেছেন যাতে দাঙ্গাটা না হয়। যেভাবে শেখ হাসিনা চেষ্টা করেছেন যাতে কোনো ধরনের সংঘাত দেশে না হয়। যখন উপায় থাকবে না, উপায় যখন থাকবে না, তো করবেটা কি? আমার পিঠ দেয়ালে আটকে কেউ যদি মরতে চায়, আমাকে মারতে চায়, আমি কি করব? আমি সামনে অগ্রসর হব। আমাদের অবস্থা সেই জায়গায় দাঁড়িয়ে এই চিন্ময় দাস বা এই যে হরিদাস চাঁদের এই যে সাম্প্রদায়িক গোষ্ঠী বলেন, সংখ্যালঘু গোষ্ঠী, যা বা সবাই বাংলাদেশের নাগরিক, এবং বাংলাদেশে এদের সবার অধিকার প্রতিষ্ঠার জন্য কিন্তু ৭১ মুক্তিযুদ্ধ হয়েছে। মুক্তিযুদ্ধ তো সেই কারণেই হয়েছে। তাহলে কি করতো? আমাদের মুক্তিযুদ্ধের বাংলাদেশ করতে হবে। মুক্তিযুদ্ধের বাংলাদেশ যদি আমরা করতে না পারি, তাহলে হরিদাস চন্দ্ররা, চিন্ময় দাসরা নির্যাতিত হবেন। যখনই কেউ মুক্তির কথা বলবে, মানবতার কথা বলবে, তাদের বিরুদ্ধে ওই পুরনো কার্ডটা খেলে দেওয়া হবে। কিন্তু এরা বুঝে না যে আজকে 2026 সাল, ওই কার্ড পাকিস্তান আমলও কাজ করে নাই, মানুষের মনোজগতে কাজ করে না। আমরা যারা ছোটবেলা দেখেছি, চক্র শতাব্দীতে আমরা যাই নাই, মেলা হইতো, সেগুলো করে এখন নাই। এই যে মানুষের যে মনোজগতের যে বিষয়টা, এইগুলা করে মানুষের মনোজগতে পরিবর্তন আনা যায় না, কিছু মানুষকে সুযোগ সুবিধা দেয়া যায়। এই যে আপনি গঙ্গাচড়ার কথা বললেন, ওইখানে দেখবেন যখন হিন্দুদের সম্পত্তি দখল করা হয়, তখন আওয়ামী লীগ বিএনপি তফাৎ থাকে না, সবাই এক হয়ে যায়। ওই যে স্বার্থ, এই জায়গাটা আপনাকে হাত দিতে হবে। মনোজগৎটা ওরা যতই চেষ্টা করুক না করুক, মানুষের মনোজগৎ থেকে যে সেকুলারিজমের যে বিষয়টা, এটা কিন্তু আমরা কিন্তু জন্মগত পেয়েছি। এবং আমি শেষ করতেছি বিপুল, আমার দেশে আমি শেষ করতেছি এই বলে, আপনি দেখবেন আমাদের প্রাচ্যে যে ধর্মের প্রচার, যে হিন্দু বলেন, বৌদ্ধ ধর্ম, মুসলমান, সবাই কিন্তু অলিয়া উলিয়া দরবেশ সন্ন্যাসীদের মাধ্যমে হয়েছে, গৌতম বুদ্ধের মাধ্যমে হয়েছে শান্তির বাণী। আর আপনি আফগানিস্তান, পাকিস্তান, ইরান, ইরাক দেখবেন ওইখানে অস্ত্র দিয়ে হয়েছে ধর্ম। আমরা যে ধর্মটা আমরা যে বিশ্বাস করি, সেইখানে সংঘাতের কোনো জায়গা নেই।
পাকিস্তানের সংঘাতের জায়গা আছে, আফগানিস্তানে আছে, আমাদের সংঘাতের জায়গা নেই। শুধু আমাকে সেই জায়গায় ফিরতে হবে, বাঙালিত্ব হইতে হবে, আমাদেরকে বাঙালি হইতে হবে। বাঙালি হওয়া ছাড়া আমাদের কোনো মুক্তি নেই। ধন্যবাদ। পরিষ্কার। রাষ্ট্রের যখন রাষ্ট্রের প্রধান হাতিয়ার হয়ে যায়, তখনই রাষ্ট্রে এই হরিদাস পাল আর ওই কর্ণপালরা এই অবস্থায় পতিত হবে। এটা তো নতুন কিছু না। একটি প্রবাদ আছে, ভণ্ডরা পুজিছে ধর্মগ্রন্থ, মূর্খেরা শুন সবাই। রাষ্ট্র চলে গেছে এখন ওই অবস্থা। এদেশে ভণ্ডরা ধর্মগ্রন্থের উন্মাদনায় মেতে রয়েছে, আর এই রাষ্ট্রকে এখন নানাভাবে নানা দিকে প্রবাহিত করছে এই ধর্ম ব্যবসায়ীরা। কথিত তৌহিদি জনতা তাদের ঈমান, আমল, ধর্মকে রক্ষার জন্য তারা প্রতিনিয়ত গঙ্গাচড়ায় যে রাম মন্দির নির্মাণ করা হচ্ছে তার বিরুদ্ধে তারা বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রাম তারা করে যাচ্ছে, তাই না? গঙ্গাছড়াতে এখন রাম মন্দির নির্মাণ হলে তো আমাদের তৌহিদি জনতার দিলে আঘাত লাগবে, কারণ ওখানে রাম সাহেব বসে থাকবে। বসে যদি তৌহিদি জনতা যদি মসজিদে নামাজ পড়তে যায়, আর ওই রাম মূর্তি যদি ওখান থেকে ডাক দেয়, এই আসো, এদিকে চলে আসো, ওখানে গিয়ে কি করবে, আমার চরণে আসো, তখন তৌহিদি জনতার ঈমান নষ্ট হয়, ঈমান ভ্রষ্ট হয়ে দৌড়ে রাম মন্দিরের এখানে চলে আসবে সেজদা দিতে। তো যার কারণে তৌহিদি জনতারা মনে করেছে যে এটাকে ভাঙতেই হবে। এখানে রাম কেন হবে? এই দেশে তো রাম হতে হবে না, এই দেশে হতে হবে কোনো ভণ্ড ধর্ম ব্যবসায়ীদের মূর্তি, এই দেশে হতে হবে কোনো ভণ্ড ধর্ম ব্যবসায়ীদের বড় কোনো কথিত কারখানা, তাই না? যেখান থেকে জঙ্গি উৎপাদন হবে, যেখান থেকে মৌলবাদের চারণ ভূমি তৈরি করা যাবে। সেই জন্য তো আমাদের রাষ্ট্রীয় মদদে এই ধরনের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। কিছু নৈতিক প্রশ্ন বাংলাদেশের সামনে এসে দাঁড়িয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে, আমাদের দেশ কি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে এখন আছে? আমরা কি বলতে পারি যে আমাদের বাংলাদেশটি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র? দ্বিতীয় প্রশ্ন, এই দেশে যারা এখন আপনারা যাদেরকে সংখ্যালঘু বলছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়কে, এই দেশের সংখ্যালঘু সম্প্রদায় বর্তমানে হচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষের যত মানুষ আছে সবাই সংখ্যালঘু। সংখ্যাগুরু হচ্ছে কথিত ভণ্ড ধর্ম ব্যবসায়ীরা এবং পাকিস্তানি প্রেতাত্মারা, যারা এখন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আঁকড়ে ধরেছে, তারা হচ্ছে সংখ্যাগুরু। এছাড়া বাকি বাংলাদেশ এখন সংখ্যালঘু সম্প্রদায় পরিণত হয়েছে। সেখানে আজকে এক হরিদাসকে আটক করেছে, কালকে আরেকজনকে আটক করবে। রাষ্ট্রের তো কাজ হচ্ছে কি, রাষ্ট্র যখন দেখে যে তার স্বাভাবিক কাজকর্ম জনগণের জন্য, যখন রাষ্ট্র কোনো পারপাস সার্ভ করতে পারবে না, তখন রাষ্ট্র এই ধরনের কর্মকাণ্ড চলমান রাখে। হঠাৎ করে আজকে কেন হরিদাসকে আটক করতে হলো? আজকে কেন হরিদাসের বিষয়টা সামনে নিয়ে আসা হলো? এখানে দু তিনটি প্রশ্ন সামনে আসে। প্রথম প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে ফিরে আসার একটা আলটিমেটাম তিনি ঘোষণা করেছে। তাহলে ভারতকে টাইট দিতে হলে হরিদাসকে আটক করতে হবে, প্রথম প্রশ্ন এটা। দ্বিতীয় হচ্ছে, সারা বাংলাদেশে বিশেষ করে চট্টগ্রাম দক্ষিণাঞ্চলে যেভাবে ভয়াবহ বন্যা পরিস্থিতির কবলে পড়েছে, এখন বন্যা পরিস্থিতি থেকে সরকার তো সেটাকে কোনোভাবেই জনগণের পক্ষে দাঁড়াতে পারেনি বন্যার্তদের কাছে। সেখানে আপনারা জানেন যে একটি পরিবারের জন্য 1 প্যাকেট বিড়ির সমান টাকা বরাদ্দ করছে, 3.2 কেজি চাল আর 28 টাকা করে মাথা পিছু বরাদ্দ করেছে সরকার। এখন 1 প্যাকেট বিড়ির দাম মনে হয় 30 টাকা এখন। তো যেহেতু 1 প্যাকেট বিড়িরও কম দামে টাকা বরাদ্দ করেছে, তো এখন রাষ্ট্রের তো চিন্তা ভাবনা বা মানুষের দৃষ্টিভঙ্গি এখন অন্যদিকে নিতে হবে। তো অন্যদিকে নিতে হলে কি করতে হবে? হরিদাসকে আটক করতে হবে। আরেকটি বিষয় আপনারা খেয়াল করেন, বাংলাদেশে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে ভয়াবহ অবনতি চলছে, যেভাবে চারিদিকে রাষ্ট্রীয় মদদে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, এই রাষ্ট্রীয় মদদে যে সন্ত্রাসী কর্মকাণ্ড পুরো বাংলাদেশ জুড়ে আইন শৃঙ্খলার ভয়াল পরিস্থিতি তৈরি হয়েছে, সেটাকে রাষ্ট্র সামাল দিতে পারছে? সেটা যখন সামাল দিতে পারছে না, তখন হরিদাসকে আটক করা বাধ্যতামূলক। কারণ হরিদাস রাষ্ট্রের আইন শৃঙ্খলা ভেঙে ফেলেছেন। হরিদাসের রাম মূর্তি নির্মাণের ফলে রামের ওখান থেকে মূর্তি থেকে যে ধরনের বিষ বাষ্প উৎপাদিত হবে, সেই বিষ বাষ্পে বাংলাদেশের টোটাল তৌহিদি জনতার মুসলিম সম্প্রদায় সবাই হিন্দুতে রূপান্তরিত হয়ে যাবে। আমাদের ধর্মীয় চেতনা সাই করে আমাদের অন্যদিকে প্রবাহিত হয়ে যাবে। আমাদের ঈমানদণ্ড যেগুলো খারাপ হয়েছিল সেগুলো নেতিয়ে পড়বে।
তাহলে তো আমাদের হরিদাসকে গ্রেপ্তার করতেই হবে, কারণ হরিদাস রাষ্ট্রের ইমানবন্ধের জন্য হুমকি স্বরূপ। হরিদাস তৌহিদি জনতার উত্তেজনা বর্ধনে কাজ করেছে। হরিদাস এদেশের মুসলিম সম্প্রদায়ের মুসলমানের ইমানে আঘাত এনেছে। হরিদাস অনেক বড় অপরাধী। সুতরাং রাষ্ট্র হরিদাসকে আটক করে সঠিক কাজটি করেছে। এখন হরিদাসকে যারা আটক করেছে, আমি অনুরোধ করব রাষ্ট্রের একটি নতুন ঘোষণাপত্র করা উচিত, যাতে করে হরিদাসের আটকের মাধ্যমে তৌহিদি মুসলিম জনতা এবং আমাদের পুলিশ সম্প্রদায় যেন চেলচেলায় জান্নাতে চলে যেতে পারে, কারণ জান্নাতের কাজ করেছে তারা, তাই না? অনেক বড় অপরাধীকে ধরে ফেলেছে। হিন্দু ধর্মকে তারা, হিন্দু ধর্ম পালনে তারা বাধা প্রদান করতে পেরেছে। এটা রাষ্ট্রের বিশাল সফলতা। আপনারা ওটাকে ওইভাবে দেখেন। আপনারা কেন হরিদাসকে নিয়ে আপনারা করছেন? হরিদাস বাংলাদেশের জন্য আতঙ্ক, হরিদাস মুসলিম সম্প্রদায়ের জন্য আতঙ্ক, হরিদাস ইসলামের জন্য আতঙ্ক। তো ইসলামের জন্য যারা আতঙ্ক, মুসলিমদের জন্য যারা আতঙ্ক, রাষ্ট্র যদি যেখানে হিন্দু রাষ্ট্র হয়ে যায়, সেটা রাষ্ট্র যথাযথ ব্যবস্থা নেবে এবং রাষ্ট্র তার সঠিক কাজটি করেছে বলে আমি মনে করি। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমার এই সোনার বাংলা কি সোনার বাংলা আছে? আমার এই বাংলাদেশ কি বাংলাদেশ আছে? আমরা তো এখন ইসলামিক স্টেট অফ পূর্ব পাকিস্তানে আমরা ধাবিত হয়েছি। আমাদের হানাদার বাহিনী প্রধান দাড়ি-টাড়ি রেখে পুরো মানে মুসলিম উম্মার শ্রেষ্ঠ পঞ্চম খলিফা হিসেবে আবির্ভূত হয়েছে। তার তৌহিদি বাহিনী, আপনার ওই যে দেখেন ভিডিও ভাইরাল হয়, রংপুর নাকি কারা দখল করে ফেলেছে, সেটা নাকি এখন গাজাতুল হিন্দ করে রংপুর উদ্ধার করতে হবে, সে জোশে ভিডিও ভাইরাল করছে, সৈনিকদের উত্তেজনায় করছে, রংপুরে নাকি মার্চ করে রংপুর বেদখল করবে। তো এই যে বাংলাদেশে যা চলছে, এই নাটক, সিনেমা, যা যা বলবেন, এগুলা নিয়ে আমরা কেন আলোচনা করি? এগুলা নিয়ে আমরা কেন আলোচনা করি? আজকে আরেকটা প্রশ্ন দেখেন, আপনারা অনেকে অনেক কিছু বলছেন, আমি শুনছিলাম, এই হরিদাস যদি আজকে ওই এলাকায় আশেপাশে যতগুলা এই তৌহিদি যৌনতার কথিত মাদ্রাসা আছে, যেগুলো থেকে আমাদের মুসলিম তৈরি হয়, জঙ্গি মুসলিম তৈরি হয়, যে মুসলিম গুলা কারখানা, এই জঙ্গি তৈরির কারখানাগুলোকে যদি বলতে, ঠিক আছে তোমাদের প্রত্যেককে আমি 5 লাখ টাকা করে দিব, আপনারা দেখতেন যে এই তৌহিদি যৌনতা নিজেরা রাম মন্দিরের ইট মাথায় করে নিয়ে ওখানে দিয়ে আসে, ওইখানে সক্রিয়ভাবে তারা রাম মন্দির নির্মাণের করতে, অংশগ্রহণ করতে। তখন কিন্তু হরিদাসদের টাকা, ওই যে তৌহিদি জনতার আপনার কিনা বলে মাদ্রাসা বা এতিমখানায় দিলে তখন কিন্তু এই টাকা হালাল টাকা, এটা কিন্তু নাজায়েজ টাকা হতো না। এই টাকা হিন্দু টাকা হতো না, এই টাকা সংখ্যালঘু টাকা হতো না, এই টাকা অন্য টাকা হতো। তখন এই টাকা হয়ে গেল, এখানে আল্লাহর আশীর্বাদ আছে। এখানে এমন কোন ভাবে সে স্বপ্নে দেখেছে যে যাতে করে রাম মন্দির নির্মাণে মাদ্রাসাগুলোতে দান করলে ভবিষ্যতের সম্প্রীতি, ধর্মীয় সম্প্রীতি বজায় থাকবে। এই জন্য হরিদাস পাল 50 লক্ষ টাকা বিভিন্ন মাদ্রাসা এতিমখানাতে দান করেছেন। সবাই চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ, তাই তো? এই হচ্ছে আমার সোনার বাংলাদেশের সোনার ছেলেদের চিন্তা ভাবনা। দেখেন বিপুল ভাই, আমরা বাংলাদেশে আজকে যে পরিস্থিতিতে আছি, এই পরিস্থিতিটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কোনো পরিস্থিতি না। এখানে বেশ কিছু কোশ্চেন বাংলাদেশের সামনে এসে দাঁড়িয়েছে। এখন এই কোশ্চেন মার্কগুলো প্রতিনিয়ত রেজ করছে কারা? যারা বাংলাদেশের স্বাধীনতা সর্বমত বিশ্বাস করে না, যারা ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করে না, যারা একটি নিরপেক্ষ উদার গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে যারা বাধাগ্রস্ত করতে চায়, তারাই মূলত এই কাজগুলো করছে এবং রাষ্ট্র সেখানে প্রত্যক্ষ মদত দিচ্ছে। সেটা হচ্ছে ভয়াবহ সিগনিফিকেন্ট। একটা রাষ্ট্র সন্ত্রাসীদের হাতে জিম্মি, রাষ্ট্র উগ্র মৌলবাদী চক্রের হাতে জিম্মি, রাষ্ট্র ইসলামিক সন্ত্রাসীদের হাতে জিম্মি। এখন রাষ্ট্র যদি আমাদেরকে সেদিকে ঠেলে নিয়ে যায়, রাষ্ট্র যদি আমাদেরকে বাধ্য করে সে পথে যেতে, তাহলে রাষ্ট্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি করবে? তারা তো আজ্ঞাবহ গোলাম রাষ্ট্রের। এখন সরকার যদি তাদেরকে এই ধরনের নির্দেশ প্রদান করে যে হরিদাস বাংলাদেশের ইসলামিক মৌলবাদী রাষ্ট্র গঠনে একটি চরম হুমকি, তাহলে হরিদাসকে আটক করবে। আর দ্বিতীয় প্রশ্নটি আমি যেটা বলেছিলাম যে শেখ হাসিনার বাংলাদেশে আসার আলটিমেটাম, যেহেতু উনি ভারতে আছেন, এখন ভারতকে টাইট দিতে হলে তো চিন্ময় আছে, এখন নতুন করে হরিদাসকে নিয়ে আসছে, কারণ ভারত রিকোয়েস্ট করার পর চিন্ময় দাসকে কিন্তু মুক্তি দেয়নি। এখন উপরন্তু হরিদাস পালকে আটক করে ভারতকে দেখিয়ে দিয়েছে যে তোমাদের এখানে কথিত, যেহেতু ভারত সর্ববৃহৎ হিন্দু একটি রাষ্ট্র, ভারতকে দেখিয়ে দিয়েছে যে আমাদের তৌহিদি জনসার জোশে, আমাদের গাজাওয়াতুল হিন্দ করার মানুষে আমরা এখন হরিদাসকে আটক করেছি, পারলে কিছু করো, পারলে করো। এখন ভারত কি করবে এটা ভারতের সিদ্ধান্ত। যেহেতু ভারতের, আপনারা জানেন যে বাংলাদেশে নিযুক্ত যে ভারতের হাই কমিশনার তিনি সেখানে গিয়েছিলেন,
এই রাম মন্দির ইয়েতে নির্মাণ ইয়েতে। এখন হরিদাসের অ্যাকাউন্টে কত টাকা এসেছে এই টাকার হিসাব নিতে হবে। আমরা তো দুদিন জানতাম যে টাকা গেলে মানি লন্ডারিং হয়, পাচার করলে। টাকা আসলে যে মানি লন্ডারিং হয় সেটা তো জানতাম না, হঠাৎ করে জানলাম আর কি। তাহলে হরিদাসেরটাই কেন তদন্ত হবে? আমাদের যে বাংলাদেশের যে কথিত এখন বড় বাবা আমেরিকার যে রাষ্ট্রপতি যে বলেছেন $29 বিলিয়ন বাংলাদেশে এই মানুষকে দেওয়া হয়েছে, ওদের তো আটক করলেন না, ওদের অ্যাকাউন্টের হিসাব তো নিলেন না। এবং এই বাংলাদেশে যে ইসলামিক যত অর্গানাইজেশন গুলো আছে, আপনারা জানেন যে তুরস্ক, কাতার, কুয়েত, পাকিস্তান থেকে অনেক টাকা বিভিন্ন ইসলামিক গোষ্ঠীর মাধ্যমে বাংলাদেশে আসে, যেগুলোতে জঙ্গি ফিনান্স হয়। এবং এই যে বাংলাদেশে তথাকথিত জঙ্গিদের উত্থান হয়েছে, এই জঙ্গিদের ফিনান্সের ব্যাপারে রাষ্ট্র কি কোনো ব্যবস্থা নিয়েছে? আজকে দেখেন কয়েকদিনের মধ্যে আমরা বেশ কিছু উগ্রবাদী সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীকে আমরা বাংলাদেশে আটক করতে দেখেছি। রাষ্ট্রের কাছে প্রশ্ন রাখি, আজ পর্যন্ত কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা অন্য সম্প্রদায়ের কোনো মানুষকে কি রাষ্ট্রীয় সন্ত্রাস বা ধর্মীয় সন্ত্রাসে বাংলাদেশে কোথাও আটক হতে দেখেছেন? কেউ কি বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা নষ্টে এ পর্যন্ত কোন সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো মানুষের সংযুক্তি আপনারা পেয়েছেন? এবং এই রাষ্ট্র যতবার আক্রান্ত হয়েছে, এই রাষ্ট্রকে যতবার বাধাগ্রস্ত করা হয়েছে, সব সময় করা হয়েছে কি ইসলামের নামে, ধর্মের নামে, উগ্রবাদিতার নামে। এখানে অন্য কোন সম্প্রদায়ের মানুষ এই রাষ্ট্রের অগ্রগতিতে বা রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে তারা কখনো কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেনি। আপনারা বাংলা ভাই বলেন, ইংরেজি ভাই বলেন, আরবি ভাই বলেন, ফার্সি ভাই বলেন, সব ভাইরা কিন্তু আমাদের তথাকথিত মানে বিশ্বের বৃহৎ মানে কি বলবো, কি জনগোষ্ঠী যেন, শান্তিপ্রিয় জনগোষ্ঠী, আমাদের পীরে কামেল হযরতদের গোষ্ঠী থেকে এসেছে, তাই না? মুসলমান থেকে এসেছে। আমি নিজেও একজন মুসলমান, যদি এখন নিজেকে লজ্জা পাই নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দিতে। বাংলাদেশে 5ই আগস্টের পরে যে কর্মকাণ্ড বাংলাদেশে এই তথাকথিত ইসলামিক ভণ্ডরা ধর্মের নামে যে বেলাল্লাপনা বাংলাদেশে পরিচালনা করছে, আজকে প্রত্যেকটা মসজিদ বাংলাদেশে আপনি দেখবেন শুক্রবারে নামাজে গেলে আপনারা দেখবেন পরিকল্পিতভাবে সংখ্যালঘু সম্প্রদায় সহ রাষ্ট্রের অন্যান্য সম্প্রদায়ের উপর হামলা করার জন্য তারা নানা ধরনের ওয়াজ নসিহত করে। রাষ্ট্র কিন্তু ওগুলাকে অ্যাড্রেস করে না। রাষ্ট্র ধরবে কাকে? হরিদাসকে। কারণ হরিদাস তো রাষ্ট্রের ধর্মকে নিয়ে অন্যদিকে চলে যাচ্ছে। কারণ রাম বাঁশি বাজালে তো ওখান থেকে তথাকথিত সমস্ত মুমিন মুসলমানরা ইমানদণ্ড নেতিয়ে পড়ে ওই রাম মন্দিরে চলে যাবে। তাহলে এই রাষ্ট্রকে এখন কি করবে? রাষ্ট্র এখন যে কাজটি করা উচিত, রাষ্ট্র হচ্ছে বাংলাদেশে যেমন আওয়ামী লীগকে এলিমিনেট করে মানসিকতা করেছে, পুলকদা যেটা বলেছিলেন যে পরিকল্পিতভাবে মানবতার বিরুদ্ধে যে অপরাধ রাষ্ট্র সংগঠিত করে চলেছে এবং একটি জাতি গোষ্ঠী নিধনের উদ্দেশ্যে রাষ্ট্র এখন যে ধারায় পরিচালিত হচ্ছে, আমার মনে হয় যে হরিদাস তার বাহিরের কেউ না। হরিদাস ওই জাতি গোষ্ঠীর মধ্যেই পড়েছে। কারণ তাদের একটা বিশ্বাস আছে যে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকাংশই স্বাধীনতার পক্ষের শক্তিকে ভোট দেয়, যেহেতু তারাও ওই জাতি ধর্ম গোষ্ঠীর পক্ষেই পড়বে। তো সুতরাং এই রাষ্ট্রটিকে, আমি শেষ করি, এই রাষ্ট্রটিকে এখন সিদ্ধান্ত নিতে হবে যে রাষ্ট্র কি এই উগ্র মৌলবাদী জঙ্গি সন্ত্রাসীদেরকে নিয়ে বাংলাদেশ থাকবে, না একটি নিরপেক্ষ সার্বভৌম স্বাধীন বাংলাদেশ, একটি মানবিক রাষ্ট্র গঠনে যারা সহায়তা করে মুক্তিযুদ্ধের চেতনার সপক্ষের শক্তির মানুষকে নিয়ে এই বাংলাদেশ থাকবে। সিদ্ধান্ত রাষ্ট্রের। ধন্যবাদ। হরিদাস চন্দ্র তরুণী দাসের বিরুদ্ধে 9,35,00,000 টাকা অর্থ পাচারের অভিযোগে রোববার মামলা করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একবারে ডিরেক্টলি কোর্ট ওদের বিজ্ঞপ্তি, হরিদাসের বিরুদ্ধে সরকারি চাকরি, বদলি, হুন্ডি ও সংঘবদ্ধ অপরাধের বিষয়ে অভিযোগ থাকায় সিআইডি প্রাথমিক অনুসন্ধান করে। তাতে দেখা গেছে বৈধ কোনো আয়ের উৎস না থাকলেও তার বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস হিসেবে 9,35,00,000 টাকা জমা হয়েছে এবং এর প্রায় সবই তিনি উত্তোলন করেছেন, যা সন্দেহজনক বর্ণনা করে সিআইডি বলেছে দেশের বিভিন্ন স্থানে, বাইরের না কিন্তু দেশের, শব্দটা সিআইডির বিবৃতি, দেশের বিভিন্ন স্থানের নানা ব্যক্তি বিপুল পরিমাণ অর্থ হরিদাসের ব্যাংক হিসাবগুলোতে জমা করেছেন, যা তার পেশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এখন রাম মন্দির বা রামের বিগ্রহ স্থাপনের জন্য এই বাংলাদেশেই হিন্দুদের 1-1.5 কোটি মানুষ, তাই না? যদি 100 টাকা করে দেয় তাহলে এই মন্দিরটা স্থাপন করতে 100 কোটি টাকা হওয়া খুব বেশিক্ষণ লাগে না।
এবং আমাদের এখানে এমন আর্থিক সক্ষম ব্যক্তি আছে, এবং এই কথাটাও সে ওখানে দাঁড়ায় বলছে যে আমাকে তো দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ টাকা দিচ্ছে, আমার অ্যাকাউন্টে জমা দিয়েছে, এবং এটা বৈধ কিনা। আমি যদি হরিদাসের, আমি আমার অ্যাকাউন্ট থেকে যদি আমি টাকা দিই হরিদাসের ইয়াতে, এইটা বৈধ কিনা? যে এটা আমি মানি হরিদাসকে লন্ডারিং আমি পড়ে না তো, দেশ থেকে দেশে দিয়ে এটা মানি লন্ডারিং পড়ে কি হয়? আচ্ছা, তাকে হিন্দুরা টাকা দিচ্ছে দেশের বিভিন্ন স্থান থেকে মন্দিরটা স্থাপনের জন্য, আমি দিব আমার টাকা। এটা সিআইডি আপনি কি রিপোর্ট এটা না, এটা দেশ 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 থেকে সিআইডি নিজে বলতেছে। সিআইডি বিবৃতি? এটা পুলকদা হ্যাঁ, পুলকদা সেটাই। আপনি যদি 100 টাকা পুলকদা আপনি 100 টাকা দিলে আগে 50 টাকা তৌহিদি জনতার মাদ্রাসায় দিয়েন, তাইলে বৈধ। আচ্ছা, ব্যাপার তো ক্লিয়ার। সিআইডি বিবৃতি এটা, কিন্তু সিআইডি প্রেস স্টেটমেন্ট পাঠিয়েছে যে এই টাকাটা বিভিন্ন জায়গা থেকে তার অ্যাকাউন্টে জমা হয়েছে, এই জন্য তাকে আমরা অ্যারেস্ট করেছি। আচ্ছা, আপনি যদি বললাম তো যে বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠীকে সাপ্রেস করার চেষ্টা করা হচ্ছে, দমন করার চেষ্টা করা হচ্ছে, এই সাহস যেন আর কেউ না করে, এই তো এইরকম মন্দির স্থাপনের। আরে ভাই, আমি যদি কালকে উদ্যোগ নিয়ে ঘোষণা দিয়া আমি যদি এই ঢাকা শহরের কোনো একটা জায়গা কিনে নিয়ে 20 জনে মিলে আমি যদি বড় স্থাপনা বানাতে চেষ্টা করি, এটা কি সবাইকে দমন করবে না? আমি যদি হিন্দু ধর্মের আমি বিশ্বাসী, আমি যেমনই হই, আমি মনে করি যে আমি বিশাল আমি একটা মন্দির বানাবো এখানে, এটা বিশ্বের মধ্যে রেকর্ড হবে, আমি 4-5 বিঘা জমি কিনে সব হিন্দুরা মিলে আমি করবো। ভাই, ব্যাপারটা হচ্ছে যে আমি একটা জিনিস খেয়াল করেছি, এই জিনিসটাকে আমি অন্যভাবে দেখি, এই আলোচনার বিষয় না। গত 20-30 বছরে আমি যেটা দেখেছি, বাংলাদেশে মন্দিরের সংখ্যাও বেড়েছে, মসজিদের সংখ্যাও খুব বেশি বেড়েছে, ধর্ম খুব বেড়েছে। আর মানুষের ওই জায়গায় আবেগটা কিভাবে এত ধর্ম বাড়ছে সেটা ভিন্ন বিতর্কের জায়গা, কিন্তু ধর্মের জন্য মানুষ দেয়, টাকা দেয়, মন্দিরগুলো যে স্থাপিত হয় এটা আমরা দেখতে পাই। এবং আরেকটা হচ্ছে কি, মানুষের ইকোনমিক এবিলিটিও বেড়েছে। তো শেখ হাসিনার 17 বছর যেটাতে ওদের বড় আপত্তি, এই 17 বছরে অতি দরিদ্রের সংখ্যা কমেছে, মানুষের একটা অর্থনৈতিক সক্ষমতা মানুষের আসলে মানুষ নতুন নতুন ভাবনাগুলো মানুষের মধ্যে মনে হয় তৈরি হয়। এই সক্ষম মানুষরা বিভিন্ন রকম স্থাপনতা মানে তাদের ধর্মীয় বিশ্বাসের জায়গা থেকেই বেশি সাধারণত মানুষ করতে চায়। অন্যান্য মানবিক কাজ হয়তো বা করে, মানবিক কাজগুলোকেই হয়তো বা, যেমন আমার মতো মানুষ বেশি ধর্মের বলে মনে করি, কিন্তু মন্দির, বিগ্রহ, মসজিদ এইসবের প্রতিও মানুষের একটা আগ্রহ আছে। কোটি কোটি টাকা সারা জীবন নানা রকম 2 নম্বরই করে যারা কামাই করে, তারা সাধারণত বেশি বড় বড় মসজিদ বানানোর ক্ষেত্রে ওই মসজিদ কমিটির সভাপতি তারাই হতে পারে। গরিব মানুষ কিন্তু মসজিদ কমিটির, ওই মাদ্রাসা কমিটির সভাপতি হইতে পারে না। আর অঢেল টাকার মালিক হওয়াটাও যায়, এটা স্পষ্ট ভাবে যে খুব ভালো পন্থায় এত টাকা আয় করা খুব কঠিন আমাদের মতো দেশে। তো তাই তো হয়, সবচেয়ে বেশি সামর্থ্যবান মানুষ না হলে, সন্ত্রাসী না হলে টাকা রক্ষাও করা যায় না। যারা বেশি দেখবেন যে আর্থিক টাকা আছে, তারা 2-4টা গুন্ডা মাস্তানও বেশি পালতে পারে। এটা হচ্ছে অর্থনৈতিক সাইড। ওইগুলোর কথা বাদ দেন, সিম্পলি বোঝা যাচ্ছে যে হিন্দু সমাজের মন্দির স্থাপন, রামের বিগ্রহ স্থাপন, এইটা এরা করতে দেবে না। আচ্ছা, আর সাম্প্রদায়িক রাজনীতিটাই তো এদের শক্তির মূলক। এই যে আমি আজকে যখন লিখেছি, ওখানে একজন প্রশ্ন করেছে যে তারেক রহমান সম্পর্কে, যে তারেক রহমান কি নিজের জঙ্গিবাদী হয়ে গেল না? কেন ভাই, আমি কোনো বাদটা তারেক রহমানের আছেই মনে করি না। মানে সে এই মতবাদ ও মতবাদ, এর কোনো মতবাদ নাই, এর ক্ষমতা দরকার। আমি যেটা বুঝি, ওর ক্ষমতা দরকার, পৈতৃক সূত্রে সে সাম্প্রদায়িক রাজনীতি ইনহেরিট করে, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সাম্প্রদায়িক রাজনীতি, ওইটাকে সে কার্ড হিসেবে ব্যবহার করতেছে। একটা বেসিক ডিফারেন্স হচ্ছে, মাঠের রাজনীতি করে আসা এইরকম মানুষগুলো এরা নয়। শেখ হাসিনা সারা জীবন মাঠের, আপনাকে একটা মানে যে ব্যাপারটা আপনারা মানে বারবার এনেছেন আলোচনাতে, যে শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন করার জন্য ঘোষণা দিচ্ছেন, উনি ডিসেম্বরে চলে আসতে চান, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয়ের মাসেই আসতে চান। এই ঘোষণাটা আমি জানি না উনি আসতে পারবেন কিনা, মানে বাংলাদেশের বাংলাদেশের আওয়ামী লীগের লোকজন বা তার সমর্থকরা এখন তৈরি করতে পেরেছে কিনা, কিন্তু এটা শেখ হাসিনার দ্বারা সম্ভব। 17 বছরের বেশি সময় তারেক রহমান পলাতক ছিল লন্ডনে। মায়ের মৃত্যুর পূর্ব মুহূর্তেও তারা কইতে হয়, আমার সিদ্ধান্ত আমি একা নিতে পারি না। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন শেখ হাসিনা আর তারেক রহমান। শেখ হাসিনা তার সিদ্ধান্তটা নিতে পারে, যখন দেশে আসলে তার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা না, জেলে যাওয়ার সম্ভাবনা, সেই সময় তিনি দাঁড়িয়ে বলছেন জেলে দেবো তো প্রয়োজনে মারা যাবো, আমি আমার দেশে ফিরবো, একদম ফাঁসির কাছে ঝুলার সম্ভাবনা, আমি ফাঁসি হওয়ার সম্ভাবনা। সে সময় বলছে আমি দেশে ফিরে যে এটা ফেস করব।
আর এটা হচ্ছে যে এই জঙ্গিরা যখন জুলাই সন্ত্রাসীরা যখন রাষ্ট্রের চূড়ান্ত নিশ্চয়তার মধ্য দিয়ে একটা পরিবেশ তৈরি করছে, তারেক রহমান ক্ষমতায় মানে যে প্রধানমন্ত্রী হওয়ার জন্য উনি মায়ের মৃত্যুর মুহূর্তে উনি আসছিলেন না, উনি চলে আসবেন। মানে মানুষের ক্যারেক্টারের মধ্যেও এই তফাৎটা দেখেন যে এই শব্দটা উচ্চারণ করার 17 বছরের সামর্থ্য তারেক রহমানের হয়েছে কিনা, যে আমি বাংলাদেশে ফিরে যাবো, আমার দেশে ফিরে যেয়ে আমি জনগণকে সাথে নিয়ে আমি লড়াই করব, জনগণের জন্য আমাকে ফিরতেই হবে, যেটা শেখ হাসিনা বলতেছে। আমি জানি না, আমি এখনো আমি কিন্তু ডাউট করি। আমি একটা কথা খোলামেলা বলি যে বাকি দায়িত্বটা আওয়ামী লীগের বা তাদের নেতা কর্মী সৈনিকদের, যে তারা তাদের নেতাকে নিয়ে আসতে উপযুক্ত মাঠ প্রস্তুত করতে পারছে কিনা, তারা তাদের সেই শক্তি সামর্থ্য দেখাতে পারছে না। কিন্তু শেখ হাসিনা আসতে চান, এটা তার ঘোষণা। আর সাম্প্রদায়িকতার মধ্য দিয়ে, ভারত বিরোধিতার মধ্য দিয়ে এগুলোকে অন্য খাতে প্রকাশ করা, সেটা তো সরকারের চেষ্টা তো আমরা ক্লিয়ার বুঝতেই পারতেছি। সংখ্যালঘু কারণে সাম্প্রদায়িকতা, সিম্পলি সাম্প্রদায়িক রাজনীতি উত্থানের জন্য, এবং এইটা দিয়েই বাকি সকল অপরাধ, সকল ব্যর্থতা ঢাকার প্রয়াসটাই হচ্ছে বাংলাদেশের অপরাজনীতির বৈশিষ্ট্য। যে কিভাবে ফিরবেন আমাদের নেত্রী, পর্দার আড়ালে চলছে কি পরিকল্পনা, সেই বিষয়টা নিয়ে কথা বলব। সকালবেলা যে ভিডিওটা দিয়েছিলাম আপনাদের, সেখানে বলেছিলাম যে আজকে দুপুর 12টার পরে যে কোনো মুহূর্তে 13 জন নেতা আওয়ামী লীগের ওনারা দেখা করতে গিয়ে যাবেন আমাদের নেত্রীর সাথে। অলরেডি ওনাদের সেই মিটিং হয়ে গেছে। আগামী কাল পরশু আরো 2টা হাই প্রোফাইল মিটিং আছে, যে বিষয়টা আমি সকালের ভিডিওতেই বলেছি। তো এই মুহূর্তে আসলে কি আপনার ব্যানারে দেখছেন এক্সক্লুসিভ লেখা, এটা এখনো কেউ জানে না বা ইয়ে করে না, যার কারণে আমি ভিডিওটা আপনাদের সামনে করে আমি চাইলাম যে আমার ভাই বোনদেরকে একটু জানিয়ে দেই, আমার ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ সহ বাংলার আপামর জনসাধারণকে জানিয়ে দিই যে পরিকল্পনাটা কি চলছে, কিভাবে আসবেন নেত্রী। এখন এর মধ্যে আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে ভাই আপনি তো এইভাবে বইলা দিলে তো এটা তো ভান্ডা ফাঁস হয়ে গেল, ওই পাবলিক জানা গেল, এরা তো দ্বিতীয় প্রস্তুতি নিয়ে রাখতে না। ভাই, পৃথিবীর কোনো প্রস্তুতি আর কিছু হবে না। এখন আপনাদেরকে যেটা বলতে যাচ্ছি একটু মন দিয়ে শুনুন। আমাদের নেত্রী আগামীকাল সোমবারের পর মানে আগামী সপ্তাহের যে কোনো মুহূর্তে টিভি লাইভে ওনার ইন্টারভিউ হবে, লাইভ টেলিকাস্ট। মানে আগামী সপ্তাহ থেকে যে কোনো মুহূর্তে, আগামী সপ্তাহ বলতে এই যে সোমবার যাচ্ছে, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি সোম মঙ্গল, মানে এই আগামী সপ্তাহেও হয়ে যেতে পারে অথবা তারপরের সপ্তাহ, মানে যে কোনো মুহূর্তে উনি টিভিতে লাইভ ইন্টারভিউ দিবেন। এবং এছাড়াও বিশ্বের আরো 10টা পত্রিকায় আগামী সপ্তাহে ওনার এক্সক্লুসিভ ইন্টারভিউ গুলো ছাপা হচ্ছে। তার মধ্যে এপি আছে, তার মধ্যে বিবিসিও করবে, আল জাজিরা, আল খাসিরা ওরাও করবে, এবং রয়টার সহ ভারতীয় পত্রিকা, আমেরিকান পত্রিকা, টাইমস ম্যাগাজিন সকলেই করবে। আগামী এক সপ্তাহের ভিতরে এক্সক্লুসিভ 10টা ইন্টারভিউ আসছে ওনার। প্রতিটা ইন্টারভিউ হবে এক্সক্লুসিভ। এগুলো আপনার দেখার জন্য, পড়ার জন্য, প্রচার, সর্বোচ্চ প্রচারের জন্য প্রস্তুতি নিন। এবং এখন যাচ্ছি নেত্রী কিভাবে আসছে। আপনাদের কি মনে হয় নেত্রী কিভাবে আসছে? আপনাদের কি মনে হয় যে ওরা বাইন্ধা নিয়ে আসবে হ্যান্ডকাপ পরাইয়া? আমার নেত্রী আমার মতন রিক্সাওয়ালা, যে আমারই ধরে নিয়ে যেতে পারবে না তো নেত্রী। ওই যে সমা ওবায়েদ, যার ওই যে দুষ্ট দুষ্ট ভিডিও কিছু আছে না মার্কেটে, সে বা ওই যে কষা জাহিদ, তাদের কথা মতো, বা ওই যে আমিনুল ইসলাম চিফ প্রসিকিউটর, না প্রস্টিটিউটার, আমিনুল ইসলাম যে চিফ প্রস্টিটিউটর সম্ভবত, না? আমি অবশ্য ইংলিশ ভালো জানি না তো, বাংরেজ ইংলিশ জানি না, কি বলে প্রস্টিটিউটর মনে হয়, হইতে পারে ভাই, আচ্ছা মাফ করে দিন, প্রসিকিউটর আবার মামলা হয়ে যেতে পারে। উনিও কইলেন যে আত্মসমর্পণ করতে পারবেন না, বাইন্দা নিয়ে যাবেন নাকি, এইভাবে এটা মনে করেছেন উনি। তোরা হয়তো ভুলা গেছে যে এটা শেখের বেটি, এটা শেখ হাসিনা। এক্সক্লুসিভ দ্বিতীয় যে কথাটা, সেটা হচ্ছে যে আমাদের জননেত্রী শেখ হাসিনার সাথে আসছেন বিদেশি, বাংলাদেশি বা ভারতীয় নয়, বিদেশি 2000 গণমাধ্যম কর্মী, মানবাধিকার কর্মী একসাথে একযোগে আসছেন। 2000 মানবাধিকার এবং গণমাধ্যম কর্মী একযোগে আসবেন।
নেত্রীর সাথে। এখন বলতে পারেন নেত্রী কি বিমানে আসবেন না বর্ডারে আসবেন সেটা জানি না, তবে এক্সক্লুসিভ খবরের এই যতটুকু আমাকে বলতে বলা হয়েছে আমি ঠিক ততটুকুই আপনাদের কাছে বলছি, যে 2000 গণমাধ্যম মানবাধিকার কর্মী নিয়ে একযোগে নেত্রী ঢুকবেন। সরকার চিন্তা করেন যে আপনারা কি নেত্রীকে আসতে দিবেন, কি বলবেন যে না। যদি আপনারা বলেন যে না তুমি আসতে পারবে না, যেমন ওই যে জামাতের আমির, ওই যে রিক্সাওয়ালাটা, যেটা আজকে রিক্সা দেয়া নির্বাচন করতেছে আজকে, ওই যে মুর্দা আমির আর কি, সে সহ বাকি এনসিপির যেই ছাপড়ি সেনারা বলছিলেন আসতে পারবেন না। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে দিই, ইরানের অবস্থা দেখছেন? ইরানের ওই যে প্রধানমন্ত্রী সহ যারা যারা আসছিলেন পাক্কাদের এখানে, তখন পাক্কারে যেন স্কট দিয়ে আনছে। আপনি যদি আসতে না দেন, চার্টার্ড বিমানে শেখ হাসিনাকে প্রয়োজনে ইন্ডিয়ান সেনাবাহিনীর 30টি ফাইটার বিমান একযোগে স্কট দিয়ে ঢাকা এয়ারপোর্টে নামাবে। আর না হইলে বর্ডার দিয়ে সরাসরি মানবাধিকার কর্মী, ক্যামেরাম্যান সহ বিভিন্ন মিডিয়া সহ বর্ডার দিয়ে লক্ষ লক্ষ জনস্রোত নিয়ে আসবেন। এটা আমি আপনাদেরকে এর আগে, অনেক আগে, আরো 3 মাস আগে একবার বলেছিলাম আপনাদেরকে, যে নেত্রী বর্ডার দিয়েও আসতে পারেন। হয়তো এমনও তো সেদিন আমি বলেছিলাম যে নেত্রী হয়তো কোনোদিন দেখবেন যে কলকাতায় বর্ডারের ওই পারে দাঁড়াইছে, ওখান থেকে জয় বাংলার স্লোগানে বাংলাদেশের আকাশ বাতাস কেঁপে উঠছে, বাংলাদেশের মানুষও দৌড়ে যাচ্ছে যে বর্ডারের ওই পারে হঠাৎ জয় বাংলা স্লোগান কেন। আরে নেত্রীরে দেখা যায় ভাইঙ্গা চুরে, ওই যে ইয়ে কি বলে, এটা হিন্দি একটা ছবি ছিল যে একটা বাচ্চা মেয়েরে দিতে যাইয়া পরে বর্ডার ভেঙ্গা, 2 দেশের বর্ডার ভেঙ্গা ইয়েরা আইনা দিছিল, ওই ধরনেরও হইতে পারে, ওই কাহিনী হইতে পারে। হয়তো বর্ডার দিয়ে সগৌরবে উনি গাড়ি চালাবেন, 3-4 হাজার গাড়ি থাকবে, যেখানে সব সংবাদকর্মী, বিদেশি মিডিয়া সহ সবাই থাকবে। এই ছিল আপনার এক্সক্লুসিভ খবর, যে নেত্রী আগামী সপ্তাহে বা তার পরের সপ্তাহে, মানে আগামী এই সোমবার থেকে শুরু হবে, যে কোনো মুহূর্তে লাইভ ভিডিও ইন্টারভিউ করবেন, লাইভ ভাষণ দেবেন, এবং ওনার আরো 10টা ইন্টারভিউ পৃথিবীর বিভিন্ন পত্রিকা ছাপা হচ্ছে, এবং ওনার সাথে আসার প্রস্তুতি নিচ্ছে সারা পৃথিবী থেকে 2000 সাংবাদিক, মানবাধিকার কর্মী, গণমাধ্যম কর্মীরা একযোগে আসবেন। এবং ঢাকা শহর হোক আর যেখানেই হবে হোক, সেখানে আমাদের বাংলাদেশের আমরা অন্তত থাকবো হচ্ছে যে আরো 2 কোটি লোক। প্রস্তুতি নেন, কান্নার সময় শেষ, হুমকি ধমকির সময় শেষ, প্রস্তুতি নেন। নেত্রী যখনই বলবেন যে কালকে আসছি, আমি আপনাদেরকে সকালের ভিডিওতে বলছি কি করতে হবে। ওরা 4 তারিখ, 5 তারিখ, 3 তারিখ আমাদের সাথে যা করেছে, ওরা সরকারি বিভিন্ন অফিস আদালত জ্বালিয়েছে, মেট্রো স্টেশন অমুক তমুক জ্বালিয়েছে, আমরা সেগুলো করব না। আমরা দেশের একটা ক্ষতি করব না, কারণ দেশের ক্ষতি মানে হচ্ছে যে আমার নেত্রী আসার পরে নেত্রী আমাদের বলবেন যে তোমাদেরকে জনগণের পয়সা নষ্ট করার অধিকার কে দিয়েছে। আমরা সেটা করব না, কিন্তু আমরা করব ওরা যেভাবে আমাদের সাথে ব্যক্তিগতভাবে এক একজনের সাথে, পরিবারের সাথে, ঘরবাড়ির সাথে যা করেছে, ঠিক সেম 48 ঘন্টার ভিতরে ধূলিসাৎ করে দিতে হবে, এগুলোর একটাও রাখবে না। আমরা মাইর শুরু করলে আমাদের কেউ ঠেকাইতে পারবে না। জয় বাংলা। সম্মানিত দর্শক, আজকে এমন কিছু অপ্রিয় সত্য কথা বলবো যা আমি জানি, শতভাগ জানি, যা আমি দেখেছি, এবং যা সহ্য করা যাচ্ছে না, এবং যে বিষয়গুলো আপনাদের জানানো উচিত, আমাদের প্রচলিত মিডিয়াগুলো যে বিষয়গুলো জানাতে পারছে না, তাদের সে সাহস নেই। কিন্তু এই বিষয়গুলো খোলামেলাভাবে, এমনকি টু দি পয়েন্টে নাম বলে বলে এই কথাগুলো বলার সামর্থ্য আমার আছে, শক্তি আমার আছে, আল্লাহর মেহেরবানিতে সাহস আমার আছে, এবং আমি মনে করি এই কথাগুলো বলা আমার জন্য ফরজে আইন। প্রথমত হলো যে আমাদের রাজনীতির একটা ভয়ঙ্কর যে চিত্র এই মুহূর্তে, সেটা হলো মুনাফিকি। আপনারা যা কিছু চারিপাশে দেখছেন, এর একটা বিরাট অংশ মুনাফিকি। মুনাফিক বা হিপোক্রেসি কাকে বলে আপনি সেটা বুঝতে পারছেন। যে যা না, সে সেটা দেখানোর চেষ্টা করছে। ভণ্ড অলি আল্লাহ হওয়ার চেষ্টা করছে,
অলি আল্লাহদেরকে ভণ্ড বানানোর চেষ্টা করা হচ্ছে। যে লোক নির্বোধ বেকুব সে ভাইস চ্যান্সেলর হওয়ার চেষ্টা করছে। যে লোক ক লিখতে 3টা কলম ভাঙে সে হঠাৎ করে সক্রেটিসের মতো দার্শনিক হয়ে পড়েছে। যে লোক রাজনীতির বোঝে না সে আব্রাহাম লিঙ্কনের আব্বা হয়ে গেছে। যে লোক যুদ্ধবিদ্যা সম্পর্কে যার কোনো ধারণা নাই সে জুলিয়াস সিজারের টিচার হয়ে গেছে। যে লোক অর্থনীতি বুঝে না সে বিরাট পণ্ডিত হয়ে গেছে। অর্থ ব্যবস্থার চাণক্যের বাবা, চাণক্য মানে পৃথিবীর সর্বকালের সেরা মানে যে কজন অর্থনীতিবিদ রয়েছেন সর্বকালের 10,000 বছরের মধ্যে, তাদের মধ্যে প্রধানতম ব্যক্তি চন্দ্রগুপ্ত মৌর্যের অর্থমন্ত্রী চাণক্য। এবং তার যে অর্থশাস্ত্র, তার যে অর্থ ব্যবস্থা ভারতবর্ষে অর্থাৎ আলেকজান্ডারের পরপরে অর্থাৎ খ্রিস্টের জন্মে প্রায় 300 বছর আগে, তখন প্রায় 50 লক্ষ বর্গ কিলোমিটার ছিল সম্মিলিত চন্দ্রগুপ্ত মৌর্যের ডাইনেস্টি সাম্রাজ্যের আয়তন। এখন ভারতের হলো 36 লাখ বর্গ কিলোমিটার, মানে ভারতের 2.25 গুণ বা 1.5 গুণ। সেই সাম্রাজ্যের অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রী চাণক্য। এখন আমাদের দেশে এরকম অনেক লোক আছে যে জীবনে চাণক্য পড়েনি, জানে না, কিচ্ছু জানে না, সে এখন চাণক্যের আব্বা হয়ে অর্থনীতির গুরু হয়ে বসেছেন। এরপর আরেকজন বিখ্যাত অর্থনীতিবিদ, ইউরোপের যে ভূমি ব্যবস্থা এবং ট্যাক্সেশন সিস্টেম এবং জরিপ সিস্টেম সারা দুনিয়াতে যে এখন চলে, ইভেন আমেরিকাতে, উড ইউ বিলিভ মহারাজা টোডরমল, তিনি শেরশাহের অর্থমন্ত্রী ছিলেন, পরবর্তীতে আবার আকবরের অর্থমন্ত্রী হয়েছিলেন, তিনি সেটা করেছিলেন। এবং তার সেই অর্থ ব্যবস্থার কারণে 350 বছর মুঘল সাম্রাজ্য টিকে ছিল। এখন এই যে আমরা জমির যে কর নির্ধারণ করি, এই সবই তার আবিষ্কার। এই বাংলাদেশে যখন চরম অর্থনৈতিক দুরবস্থা, তখন এরকম অনেকে রাজা টোডরমল সম্পর্কে কিছু না জেনেও তারা মহারাজা টোডরমলের আব্বা হয়ে বসে আছেন। এই কথাগুলো আমাদের পত্রপত্রিকাগুলো বলছে না, তারা পয়েন্ট আউট করে কোনো ভণ্ডের ছবি আঁকতে পারছে না। তারা বলছে না যে তুমি তো কিছু জানো না, তুমি ভণ্ড, তুমি প্রতারক, তুমি কিছু বোঝো না, তুমি শুধু খেলো, তুমি শুধু হাসো, তুমি শুধু অভিনয় করো, আর এর বাইরে এই জনগণের টাকা খাওয়া ছাড়া তোমার আর কোনো কাজ নাই। মিডিয়াগুলো আগের মতো বলতে পারছে না যে ঘুষ এবং দুর্নীতির বিরাট অংশ তোমার পকেটে যাচ্ছে। তুমি এই অল্প সময়ের মধ্যে বিদেশে টাকা পাচার করে তুমি এবং তোমার যারা লোকজন রয়েছে সারা সুইস ব্যাংকে সয়লাভ করে ফেলেছে। এই কথাগুলো বলা যাচ্ছে না, মিডিয়াগুলো বলতে পারছে না, বলবে কি করে? মিডিয়া থেকে আওয়ামী লীগের লোকজনকে ঝেঁটিয়ে বিদায় করা হয়েছে। যে সকল আওয়ামী লীগের অলিগার, আওয়ামী লীগের সমর্থক বা আওয়ামীপন্থী লোকজন যারা মিডিয়া প্রতিষ্ঠা করেছিল, টেলিভিশন, সংবাদপত্র, তাদের একটা বিরাট অংশ পালিয়ে গেছে, এক অংশ জেলে আছে। যারা আছে তাদের সবার হলকম চেপে ধরা হয়েছে, কারো অন্ডকোষ চেপে ধরা হয়েছে, কারো আরো মানে কি বলবো, অন্ডকোষ হলকম চেপে ধরা হয়েছে, কাউকে হ্যান্ডকাপ পরানো হয়েছে। আর সেখানে নতুন দলবাস পান্ডা কিভাবে 2 কলম লিখতে হয়, কিভাবে মানে যাকে বলা হয় একটা সংবাদ তৈরি করতে হয়, কিভাবে সরকারকে সেভ করতে হয়, কিভাবে সরকারের বিরোধিতা করতে হয়, কিভাবে শেখ হাসিনার বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করা যায়, এই জিনিসগুলোর সরিয়া ABCD জানে না। দে আর দ্য জাস্ট স্ট্রিট ম্যান, রাস্তার মানে ওই যে ইউটিউব এখন অনেক আছে না, আমি সাংবাদিক একটা বিখ্যাত নাটক দেখেছিলাম।
ওইরকম এক মহিলা এসে গালের উপর একটা চর বসায় দেয় একজনকে, যাই তুই আমার ছবি তুললি কেন? তখন সে চর খাওয়ার পরেও লাফে বলতে থাকে আমি সাংবাদিক, আমি সাংবাদিক। তা বলে যে সাংবাদিক হলে কি তুই ছবি তুলতে পারবি নাকি? বিখ্যাত একটা মানে হাসির সিনেমা নাটক ছিল। তো এইরকম প্রকৃতির যারা লোকজন, ম্যান অফ স্ট্রিট, তারা এখন কোনো একটা টেলিভিশনের হেড অফ নিউজ হয়ে বসে আছে। জাস্ট কথার কথা, কোনো একটা পত্রিকার সম্পাদকীয় বিভাগের প্রধান হয়ে আছে, কোনো একটা পত্রিকার চিফ রিপোর্টার হয়ে বসে আছে। আর এদের কারণে অনেক গুরুত্বপূর্ণ নিউজ ব্ল্যাক আউট হয়ে যাচ্ছে, অনেক সত্য আড়াল হয়ে যাচ্ছে, অনেক মিথ্যা সামনে চলে আসছে। এতে করে পুরো জনমত সামাজিক মাধ্যমে ঝুঁকে পড়েছে মূলধারার গণমাধ্যম, যেটা সরকারের নিয়ন্ত্রণে। সেখানে মানুষের বিশ্বাস, আস্থা, ভালোবাসা কোনো কিছু নেই। কথা প্রসঙ্গে ধরেন আমি একটা মিডিয়াতে জয়েন্ট এডিটর রূপে আছে, বয়স কত হবে বড় জোর 40-45, 40-42 বছর, 2 কলম লিখতে পারে না, কিছু পারে না, কোনোদিন বিএনপি করতে দেখিনি। আমি ওর আর একজনকে জিজ্ঞাসা করলাম, যেখানে সে ওইখানে একটা স্টাফ রিপোর্টার বা সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে আছে। আমি ওর সম্পর্কে জিজ্ঞেস করলাম যে ওই ছেলেটা হঠাৎ করে এখানে আসলো কি করে? তো বলে যে ভাই বলেন না, ও তো মগবাজারে 6-7 হাজার টাকা বাসা ভাড়া দিয়ে থাকতো, কোনো চাকরি টাকরি ছিল না, তো চাকরি টাকরি ছিল না কিন্তু সাংবাদিক পরিচয় দিত, ঘোরাফেরা করতো। এরপর যখন জুলাই বিপ্লব হলো, সে একদিন কোনো একটা জায়গা থেকে পুলিশের হাতে মার খেয়েছে। অ্যাজ এ পথচারী যেভাবে মার খেয়েছে, ওইটাকে সে ক্যাশ করেছে। ওইটাকে সে ক্যাশ করে এখন বিরাট সাংবাদিক সেজে একটা পত্রিকা দখল করে ফেলেছে। সেই পত্রিকার সব কিছু সে নিয়ন্ত্রণ করে এবং ওই পত্রিকার সে পোর্টফোলিও ব্যবহার করে সরকারের একটা অফিসের, যেখানে প্রচুর কন্ট্রাক্টারি হয়, খুবই গুরুত্বপূর্ণ একটি এই ঢাকা শহরের অফিস, সেই অফিসে সে একটা সিন্ডিকেট মেনটেন করে এই অল্প কয়েকদিনের মধ্যে শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে। আচ্ছা, এই খবর পত্রিকায় কি ছাপাবে আপনাকে? এই খবর কি বিএনপি জানে? তারেক রহমান সাহেব জানে? অথচ লতা পাতা গাছ ঠাল জানে। আর একটা বদমাইশ, সে একটা টেলিভিশনে চাকরি করত, ওই টেলিভিশনের মালিক আমার বন্ধু মানুষ, যদিও সে বিএনপি করে, আমার বন্ধু মানুষ। সেই মালিকের স্ত্রী আমার ক্লাসমেট সরাসরি, তো যার জন্য ওই সম্পর্কে জানতাম। কয়েকবার তার চাকরি চলে গেছে, কোনো রকম যাকে বলা হয় তাকে রাখতে চায় না, কোনো রকম মানে ননসেন্স দ্য গ্রেট। তো সেই ননসেন্সটা একটা অনুষ্ঠান উপস্থাপনা করত এবং আমি সে অনুষ্ঠানে ছিলাম। তো আমি বললাম যে এই যে দেশের যে অবস্থা, আওয়ামী লীগ জামানায় 2016 বা 17 সনে, আমি বললাম দেশের যে অবস্থা, আপনি যে এত বড় বড়, মানে আমরা তো কথা বলছি, আপনাকে যদি শেখ হাসিনার তো দূরের কথা, তার সেক্রেটারির দূরের কথা, আপনি কি শেখ হাসিনার একটা পিয়ন ড্রাইভারের বিরুদ্ধে একটা টু শব্দ করার ক্ষমতা আপনার আছে? লাইভের প্রোগ্রাম, সে বলে, গাধাটাই বলে যে না, শেখ হাসিনার একটা পিয়নের বিরুদ্ধে কথা বলার সাহস তার নেই। সেই লোক একটা বড় টেলিভিশন দখল করে সেটার হেড অফ নিউজ হয়ে গেছে। এখন বড় বিএনপি নেতা, বড় সমস্ত কিছু করে পুরো একটা শক্তিশালী মিডিয়াকে একেবারে রীতিমতো রসাতলে ঢুকিয়ে দিয়েছে। এই যে জিনিসগুলো হচ্ছে মিডিয়া জগতে, রাজনীতিতে মুনাফিকি, মিডিয়াতে এই মুনাফিকি, এটা আবার এই রোগ ছড়িয়ে পড়েছে সচিবালয়, এই রোগ ছড়িয়ে পড়েছে কক্সবাজারে চোরাচালানির জগতে, এই রোগ ছড়িয়ে পড়েছে যারা সীমান্তে গরু চোরা কারবারি করে তাদের মধ্যে, কোর্ট কাছারিতে। আপনি চিন্তা করেন যে সরকারি অফিস, মানে হাইকোর্টের বিচারপতির রায় নকল করে অ্যাটর্নি জেনারেলের অফিসের লোকজন কোটি কোটি টাকা চুরি করেছে এবং সেতে তাদের বিরুদ্ধে স্বয়ং অ্যাটর্নি জেনারেলকে পদক্ষেপ নিতে হয়েছে। দুর্নীতি কোথায় চলে গেছে? এই সমস্ত দুর্নীতিবাজরা আবার এই নিজেদের টাকা ভাগাভাগি করার জন্য মারামারি করছে, কাটাকাটি করছে, একে অপরকে ঘুষি দিয়ে নাক ফাটিয়ে ফেলছে এবং সেটা নিয়ে
কোর্ট কাছারির ভিতরে বাইরে নানা রকম মুখরোচক আলাপ আলোচনা হচ্ছে। এগুলো তো মিডিয়াতে আসছে না, এগুলো নিয়ে কেউ কথা বলছে না। আর এরকম পরিস্থিতি যখন তৈরি হয়ে যায়, তখনই পর্দার আড়ালের যে গোখরা সাপগুলো, ঘরের মধ্যে যে ছোট ছোট গর্ত রয়েছে, সেই গর্তের মধ্যে লুকিয়ে থাকা গোখরা সাপগুলো ফোঁস ফাঁস করতে থাকে এবং একটু সুযোগ পেলে বের হয়ে সবল দেয়। ফলে শেখ হাসিনা চলে গেছে, আমরা যারা বগল বাজিয়েছিলাম। আবার ডক্টর মোহাম্মদ ইউনূস চলে গেছেন, আমরা যারা বগল বাজিয়েছিলাম। এখন আমাদের বগলের মধ্যে বড় বড় ফোড়া হয়ে গেছে, বাজানো তো দূরের কথা, বগলটা যে চেপে রাখবো সেই অবস্থা নাই। হাত দুটো মানে যেভাবে পাখি উড়াল দেওয়ার জন্য পাখা দুটো মিলে থাকে, এখন আমাদের বহু মানুষের বগলে এরকম বড় বড় ফোড়া হয়েছে। ফলে আমরা দুই হাত উঁচু করি, মানে আপনার যেভাবে বিসি চেপে ধরলে, অন্ডকোষ চেপে ধরলে মানুষ আত্মসমর্পণ করার জন্য হাত উপরে তুলে, দুই হাত এভাবে তুলে দেয়, বা আপনি সিকিউরিটি ক্লিয়ারেন্সের জন্য দুই হাত আপনি যেভাবে মেলে ধরেন, এইভাবে লক্ষ লক্ষ মানুষ, নিরীহ মানুষ যারা বগল বাজিয়েছিল, তাদের বগলের মধ্যে বিষ ফোড়া হয়ে গেছে। এখন তারা দুই হাত মানে দুই দিকে মেলে হাঁটাচলা করছে। কারো কারো কুস্কিতে ফোড়া হয়েছে। তাহলে কুস্কিতে ফোড়া হলে কি অবস্থা হয় বুঝেন, কিভাবে জায়গায় জায়গায় হাঁটে, ওইরকম অবস্থা হয়ে গেছে এখন ভুক্তভোগী সাধারণ আমজনতার। এরকম একটা দুর্বৃত্তর সময়, দুর্বোধ্য সময়, দুর্বৃত্তপনার এই দেশে আমি মনে করি সত্য কথা বলা, মানুষকে সত্য বিষয় জানানো এবং সমাজে যা কিছু হচ্ছে সেই বিষয়গুলো তথ্য প্রমাণ সুনির্দিষ্টভাবে আপনার কাছে রাখুন, কিন্তু শত্রুতা না করে বলতে থাকুন। এটা ফরজে আইন। আপনার জবানের এটা শুকরিয়া, আল্লাহ যে আপনাকে জবান দিয়েছে, আল্লাহ যে আপনাকে বুদ্ধি দিয়েছে, এবং এই কাজগুলো যদি আপনি না করেন, বিশ্বাস করেন কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে। যে তুমি সারা মানুষ যখন এভাবে আকুতি জানাচ্ছিল, কেউ সত্য বলতে সাহস পাচ্ছিল না, সত্য শুনতে সাহস পাচ্ছিল না, ঠিক সেই সময়টাতে তোমার তো সামর্থ্য ছিল, তুমি একটা পত্রিকার সম্পাদক ছিলে, মালিক ছিলে, তোমার অনেক ফেসবুক ফ্যান ফলোয়ার ছিল, সামাজিক মাধ্যম ছিল, ইউটিউব চ্যানেল ছিল, কিন্তু তুমি তো ভয়ে হোক, স্বার্থে হোক, যে কোনো কারণে হোক কথা বলনি। কাজেই আজ যারা সাজাপ্রাপ্ত হচ্ছে, আজ যারা জাহান্নামে যাচ্ছে, তুমিও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। এই কথা যদি আল্লাহ বলেন, আপনি কি জবাব দেবেন? আর সেই ভয় থেকেই এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।